সম্পর্কে আমরা জেনেছিলাম, অনেক বিষয় সম্পর্কে আমরা জেনেছিলাম অ্যাথলেটিক্সের। আজকের ক্লাসে আমরা অ্যাথলেটিক্সের আরো কিছু তথ্য আমরা জানার চেষ্টা করব, যেগুলো অ্যাজ এ ফিজিক্যাল এডুকেশন টিচার আমাদের জানা খুবই জরুরি। আমাদের জানাটা খুবই জরুরি। সো আজকের ক্লাসে আমরা চেষ্টা করব যে ভিন্ন আঙ্গিকে কিছু জানার জন্য, এবং আমাদের যখন প্র্যাকটিক্যাল ক্লাস হবে আমরা চেষ্টা করব প্র্যাকটিক্যাল ক্লাসে আমাদের সুযোগ থাকলে এগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য, যখন আমাদের নেক্সট প্র্যাকটিক্যাল ক্লাস হবে ইনশাআল্লাহ। সো আজকের টপিক অ্যাথলেটিক্স। এটার বিশেষ করে আমরা গত ক্লাসে, এর আগের একটা অ্যাথলেটিক্সের যে ক্লাস ছিল সেখানে আমরা বলেছিলাম অ্যাথলেটিক্সের ইভেন্টগুলোকে কয়টা ভাগে ভাগ করা যায়। আপনাদের মনে আছে কিনা অ্যাথলেটিক্সের ইভেন্টগুলোকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে স্যার। দুই ভাগে। কি কি? ফিল্ড ইভেন্ট আর এটা হচ্ছে স্প্রিন্ট ইভেন্ট। ট্র্যাক ইভেন্ট আর হচ্ছে স্যার ট্র্যাক ইভেন্ট, ট্র্যাক ইভেন্ট এন্ড ফিল্ড ইভেন্ট, রাইট। অ্যাথলেটিক্সের যতগুলো ইভেন্ট আছে, অ্যাথলেটিক্সে অনেক ধরনের ইভেন্ট আছে। তো এই সব ইভেন্টগুলোকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করা হয়। একটা হচ্ছে ট্র্যাক ইভেন্ট। কি ইভেন্ট? ট্র্যাক ইভেন্ট। আর একটা হচ্ছে ফিল্ড ইভেন্ট। সো ট্র্যাক ইভেন্ট বলতে বোঝায় হচ্ছে সকল প্রকার দৌড় এবং হাঁটা, সকল ধরনের যে দৌড় এবং হাঁটার যে প্রতিযোগিতাগুলো রয়েছে সেগুলো হচ্ছে ট্র্যাক ইভেন্ট। আর ফিল্ড ইভেন্ট হচ্ছে সকল প্রকার লাফ এবং নিক্ষেপ, সকল প্রকার লাফ এবং নিক্ষেপের যে প্রতিযোগিতাগুলো রয়েছে। সো আমরা ট্র্যাক ইভেন্টটা গতদিন শেষ করেছিলাম। আজকে আমরা ফিল্ড ইভেন্ট সম্পর্কে একটু দেখব। আমরা এখানে অ্যাথলেটিক্স খুবই বড় একটা চ্যাপ্টার, কিন্তু আমরা যদি ওইভাবে ক্লাস করতে চাই আমাদের এখানেই ৬-৭টা ক্লাস দরকার। বাট আমরা এখানে একটু সংক্ষেপে জানার চেষ্টা করব, যাতে করে আমাদের এই কোর্সের জন্য অন্তত আমরা কিছু বেনিফিটেড হই। সো আজকের আমরা ফিল্ড ইভেন্ট থেকে আলোচনা করার চেষ্টা করব। সো প্রথমে ফিল্ড ইভেন্টের মধ্যে দুটা প্রকার আছে। একটা হচ্ছে সকল প্রকার কি জাম্প এবং থ্রো। জাম্প এন্ড থ্রো। সো থ্রোয়িং ইভেন্ট, এই থ্রোয়িং ইভেন্টের মধ্যে কি কি রয়েছে একটু খেয়াল করে দেখেন। থ্রোয়িং ইভেন্টের মধ্যে রয়েছে শর্টপুট, যেটাকে আমরা বলি গোলক নিক্ষেপ, ডিসকাস থ্রো, যেটাকে আমরা বলি চাকতি নিক্ষেপ। এই যে প্রথম যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোলক নিক্ষেপ, সেকেন্ড যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা চাকতি নিক্ষেপের একটা ছবি, এটা হচ্ছে চাকতি, হাতে যেটা ধরে আছে এটা চাকতি। নেক্সট হচ্ছে জ্যাভলিন থ্রো, যেটাকে আমরা বর্ষা নিক্ষেপ বলি, বর্ষা নিক্ষেপ থার্ড পিকচারে আমরা দেখতে পাচ্ছি। এবং হ্যামার থ্রো, যেটাকে আমরা হাতুড়ি নিক্ষেপ বলি, সেটা হচ্ছে এই 4 নাম্বার যে পিকচার আমরা দেখতে পাচ্ছি। একটা গোলকের মতো গোল লোহার ভারী একটা বস্তু, সেটার সাথে তারের সাথে অ্যাডজাস্ট থাকে এবং হ্যান্ডেল থাকে, এটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটা দূরে নিক্ষেপ করতে হয়। সো এটাকে বলা হয় হ্যামার থ্রো বা হাতুড়ি নিক্ষেপ। সো অ্যাথলেটিক্সের ইভেন্টগুলা মূলত দুইটা ক্যাটাগরিতে ভাগ করা হয়, একটা হচ্ছে ট্র্যাক ইভেন্ট আর একটা ফিল্ড ইভেন্ট। ফিল্ড ইভেন্টের মধ্যে দুইটা ক্যাটাগরি। আবার ফিল্ড ইভেন্টের মধ্যে কয়টা ক্যাটাগরি? দুইটা ক্যাটাগরি, জাম্পিং ইভেন্ট এন্ড থ্রোয়িং ইভেন্ট। সো থ্রোয়িং ইভেন্ট কয় ধরনের থ্রো আছে? 4 ধরনের। মনে থাকবে সবার? কয় ধরনের থ্রো আছে? 4 ধরনের। 4 ধরনের থ্রো আছে। সেই 4 ধরনের থ্রোর মধ্যে কি কি রয়েছে? শর্টপুট, ডিসকাস, জ্যাভলিন এন্ড হ্যামার। মনে থাকবে? জি স্যার। শর্টপুট মানে কি? শর্টপুট মানে ভারী বল নিক্ষেপ স্যার। শর্টপুটের সুন্দর বাংলা হচ্ছে গোলক নিক্ষেপ। জি স্যার। গোলক নিক্ষেপ। ডিসকাসের সুন্দর বাংলা হচ্ছে চাকতি নিক্ষেপ। জ্যাভলিনের বাংলা হচ্ছে বর্ষা নিক্ষেপ।
বর্ষা নিক্ষেপ, বর্ষা এবং হ্যামারের বাংলা হচ্ছে হাতুড়ি নিক্ষেপ। হ্যামার থ্রোর বাংলা হচ্ছে হাতুড়ি নিক্ষেপ। স্যার হাতুড়ি নিক্ষেপ মানে এটা কি স্যার? এই যে 4 নাম্বার যে ফটোটা দেখতে পাচ্ছেন, জি স্যার। 4 নাম্বার যে থ্রোটা দেখতে পাচ্ছেন, যে পিকচারটা, সেটা হচ্ছে হাতুড়ি নিক্ষেপের পিকচার, বা যেটাকে হ্যামার থ্রো বলি। এখানে একটা, আপনারা যদি স্ক্রিনে ছোট দেখতে পান, চাইলে আপনারা স্ক্রিনটাকে জুম করতে পারেন, জুম করলে বড় দেখতে পাবেন। বুঝতে পেরেছেন? ছবি যেভাবে জুম করতে হয় ঠিক সেভাবে জুম করলে আপনারা বড় আকারে দেখতে পাবেন। আমি সবাইকে, এনামুল বাড়ি শুনতে পাচ্ছেন? একটু মিউট করে রাখেন। আপনারা ঠিক যখনই জানার কোনো কিছু থাকবে বা রেসপন্স করবেন তখনই আনমিউট করে কথা বলবেন, আর রেস্ট অফ দ্য টাইম আপনারা এই সাথে সাথে আবার মিউট করে রাখবেন। থ্যাংক ইউ। সো এই যে গোলক নিক্ষেপের যে লোহার দেখছেন, ওটার সাথে একটা তারের অ্যাটাচমেন্ট থাকে। এই দেখেন এখানে ডট ডট মতো দেখা যাচ্ছে, এই তার দিয়ে আবার এখানে একটা হ্যান্ডেল আছে, এটাকে ঘুরিয়ে এই লোহার এই গোলকটাকে থ্রো করতে হয়। সো আমাদের আন্ত স্কুল বা মাদ্রাসা যে ক্রীড়া প্রতিযোগিতাগুলো হয়, বোর্ডের যে খেলাগুলো হয়, এখানে গোলক, বর্ষা এবং চাকতি, গোলক, বর্ষা এবং চাকতি, প্রথম যে তিনটা, এই তিনটা ইভেন্ট সচরাচর দেখা যায়। বাট হাতুড়ি নিক্ষেপটা, এটা বা হ্যামার থ্রো যেটা, এটা হয় না। কেন? এটার জন্য অনেক সেফটি প্রয়োজন হয়। এটার জন্য অনেক সেফটি। দেখেছেন এখানে যে 4 নাম্বার পিকচারটা খেয়াল করে দেখেন, এখানে একটা খাঁচার মধ্যে এটা এখান থেকে থ্রো করতে হয়, যাতে করে আশেপাশে মানুষের গায়ে না লাগে। সেটা খুবই সেফটি ইস্যু আছে, যে কারণে এটা যে কোনো জায়গাতে হয় না। বাট অন্যগুলোতে তুলনামূলক কম সেফটি হলেও চলে, বা সামনে কেউ না থাকলে চলে। আর হাতুড়ি নিক্ষেপটা রাউন্ড শেপে ঘুরে ঘুরে থ্রো করতে হয়, তো এটা মানে কাইন্ড অফ অ্যাক্সিডেন্ট হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। তাহলে থ্রোয়িং ইভেন্ট কয় প্রকার রয়েছে মনে থাকবে সবার? জি স্যার, চার মনে প্রকার। থাকবে স্যার। জি মনে থাকবে 4 প্রকার। ওকে ফাইন। এখন খেয়াল করেন গোলক নিক্ষেপ। গোলক নিক্ষেপে গোলক নিক্ষেপের জন্য আমাদের যে লোহার যে বল বা গোলক, বা যেটাকে আমরা শর্টপুট বলছি, এই লোহার বল ওজন হচ্ছে, এই শর্টপুটের ওজন হচ্ছে পুরুষদের জন্য 7.260 কেজি। কত কেজি? 7.260 কেজি। 7.260। এটা হচ্ছে পুরুষের জন্য। আর মহিলাদের জন্য? 4 কেজি স্যার। মহিলাদের জন্য এটা হচ্ছে 4 কেজি। মনে থাকবে? এবং এই যে লেফট সাইডে যে আছেন, এটা হচ্ছে শর্টপুট বলা হয়, এটাকে শর্টপুট সেক্টর। অর্থাৎ এই সেক্টরের মধ্যে দিয়ে কিভাবে এই যে বৃত্ত, ফর এক্সাম্পল আমি যদি এখানে একটু দেখাই আপনাদেরকে, এরকম একটা বৃত্ত রয়েছে। এই বৃত্তের ব্যাস হচ্ছে 2.135 মিটার। 2.135 মিটার বৃত্তের ব্যাস হচ্ছে 2.135। তাহলে 2.135 ব্যাস, এবং এখান থেকে একটা স্পেসিফিক ওয়েতে 34.92 একটা কোণ, একটা অ্যাঙ্গেল তৈরি করতে হয় এরকম সামনের দিকে। অ্যাঙ্গেলটা কত? 34.92 ডিগ্রি। ঠিক আছে, 34.92 ডিগ্রি। এটা ড্রয়িং এর শর্ট একটা টেকনিক আমি আপনাদেরকে দেখাতে পারি। তো এই শর্ট গোলক নিক্ষেপের সিস্টেম হচ্ছে সার্কেলের মধ্যে থেকে শর্ট করতে হয়, তো করে এই যে 34.92 ডিগ্রি যে কোণ, যে অ্যাঙ্গেল,
সামনে দিকে যে কোণ দেখতে পাচ্ছেন, এই অ্যাঙ্গেলের মধ্যে ফেলতে হবে। এটার বাইরে যদি আপনার শর্টপুটটা পড়ে বা লাইনেও টাচ করে, সেটা ওই থ্রোটা বাতিল গণ্য হবে। থ্রো করতে হবে কোথা দিয়ে? এই যে গোল যে সার্কেলটা আছে এখান থেকে। আপনারা বুঝতে পেরেছেন? জি স্যার। তাহলে গোলক নিক্ষেপের যে গোলক বা শর্টপুট, গোলক নিক্ষেপের যে গোলক সেটার ওজন পুরুষদের জন্য 7.260 কেজি এবং মহিলাদের জন্য 4 কেজি। 4 কেজি। মহিলাদের জন্য 4 কেজি। এটা মনে রাখতে হবে। পরীক্ষার জন্য কিন্তু এগুলো ইম্পর্টেন্ট। এটা আমাদের চাকরির পরীক্ষাগুলোতে আসে। এবং এই যে গোলক নিক্ষেপের সেক্টর, এই সেক্টরের সার্কেলের ব্যাস হচ্ছে 2.135 মিটার এবং এটার কোণ, যে কোণটা সেক্টরের যে কোণ, এটা হচ্ছে 34.92 ডিগ্রি, 34.92 ডিগ্রি। এটা আমরা একটু মনে রাখার চেষ্টা করব। আমরা যদি একটু আঁকানোটা দেখি, এটা কিভাবে ড্র করতে হয় আপনারা দেখতে চান? হ্যালো, সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার, জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আপনারা যদি এটা ড্রয়িংটা দেখতে চান, আমি আপনাদেরকে দেখাতে পারি। সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। জি স্যার। স্যার সাউন্ড একটু কম আসতেছে স্যার। বাকি সবাই কি কম শুনছেন নাকি? না স্যার, ঠিকই তো। ঠিক আছে, ঠিক শোনা যাচ্ছে। অনেকের মনে হতে পারে যে পাশে আপনার কানেকশনের প্রবলেম থাকলে বা ফোনের ডিভাইসের যদি সাউন্ড কম থাকে সেই ক্ষেত্রে প্রবলেম হতে পারে। ওকে, আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে শর্টপুট সেক্টরটা ড্রয়িং করতে হয়। ঠিক আছে, প্রথমে আমরা যেটা করব, একটা বৃত্ত আঁকবো। একটা কি করব? একটা বৃত্ত আঁকবো। সবাই বৃত্ত আঁকতে পারেন নিশ্চয়ই? সবাই জ্যামিতি করেছেন যথেষ্ট স্কুল কলেজে, জি স্যার, পারি স্যার। আশা করছি। বৃত্ত যে কোনো একটা কেন্দ্র বিন্দু থেকে একটা বৃত্ত আঁকতে হবে। সো বৃত্তের ব্যাসটা হবে 2.135। তাহলে 2.135 যদি এটার ব্যাস হয়, তাহলে এটার ব্যাসার্ধ কত? 2.135 এর 2 ভাগ করলেই, জি জি, অর্ধেক স্যার, ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ 1 পয়েন্ট ব্যাসের সামথিং। অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। সেটা কেমন? যদি আমি একটু দেখাই, এই ক্যালকুলেশন করতে হবে 1 পয়েন্ট। পুরোটা হচ্ছে ব্যাস। আর যদি এটার অর্ধেক দেখি, যে কোনো সাইড থেকে অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ, তাই না? সো আমাদের 2.135 এর অর্ধেক ব্যাসার্ধ নিয়ে আমাদের এটাকে একটা বৃত্ত আঁকবো এবং এই বৃত্তের সাইডে এক্সটেনশন একটা লাইন থাকবে। এই যে মিডল লাইন যেটা আমরা দিয়েছি, ব্যাস, ব্যাস বরাবর এটা সাইডে একটা অতিরিক্ত, এই ব্যাস বরাবর অতিরিক্ত একটা লাইন থাকবে যেটার মাপ থাকবে এই লাইনের বাইরে 75 সেন্টিমিটার। কত? 75 সেন্টিমিটার উভয় পাশে। দেখেন উভয় পাশে দিয়েছি সমান, তো এটা থাকবে 75 সেন্টিমিটার বা আমরা 0.75 মিটার বলতে পারি। এরপরে আমরা ওই যে বৃত্তর কেন্দ্র একদম স্ট্রেট লাইনে কত মিটার দূরে? 20 নাকি? দূরে একটা বিন্দু আঁকবো।
কেন্দ্র বরাবর একদম 20 মিটার দূরে একটা বিন্দু নিব। ভেক্টর ড্র করার সবচেয়ে শর্টকাট ওয়ে, আপনারা একটু জাস্ট ধারণা নেন। এবং এই 20 মিটার দূরে যে বিন্দুটা আঁকছি এখান থেকে ডানে 6 মিটার দূরে, কত মিটার? 6 মিটার দূরে আর একটা বিন্দু নিব এবং বামে 6 মিটার দূরে আর একটা বিন্দু নিব। তাহলে সেন্টার থেকে স্ট্রেট 90 ডিগ্রিতে আমরা 20 মিটার যাব, সেখানে একটা বিন্দু, ডানে 6 মিটার সেখানে একটা বিন্দু, সেটার বামে 6 মিটার সেখানে একটা বিন্দু নেওয়ার পরে এই যে ডানে এবং বামে যে 6 মিটার দূরে যে বিন্দু নিয়েছি ওটার সাথে আমার সেন্টারের যে এটা এই বিন্দুটাকে সার্কেলের যে বিন্দু মেন সেটাকে আমরা যোগ করে দেব। যোগ করে দিলে আমাদের এই 34.92 ডিগ্রি অ্যাঙ্গেলটা তৈরি হয়ে যাবে। এবং এখানে একটা স্টপ বোর্ড থাকে, আপনারা দেখতে পাচ্ছেন যেটা, এটা হচ্ছে স্টপ বোর্ড। এই স্টপ বোর্ডটার একটা স্পেসিফিক মেজারমেন্ট থাকে। আর আমরা এই যে 34.92 ডিগ্রি যে কোণ, এটার সামনে আমরা কিছু দূর একটা মেজারমেন্ট দিয়ে রাখতে পারি মাপ করে। এই কোথা থেকে মেজারমেন্টটা দিব? ঠিক এই স্টপ বোর্ডের কাছ থেকে, এখান থেকে মেপে আমরা দিয়ে দিব 6 মিটার, তারপরে 9 মিটার, তারপরে 12 মিটার, এভাবে আমরা মেজারমেন্টটা দিয়ে দিব। তাহলে যেটা হবে, কে থ্রো করেছে, কত দূরে থ্রো করেছে, এটা মেজার করাটা সহজ হয়ে যাবে। স্টপ বোর্ডের নির্দিষ্ট মাপ থাকে, এটার দৈর্ঘ্য হচ্ছে 1.21 থেকে 1.23 মিটার। স্টপ বোর্ডের দৈর্ঘ্য হচ্ছে 1.21 থেকে 1.23 মিটার। এই যে আপনারা একটা মানুষের ছবি দেখতে পাচ্ছেন, এখানে দেখেন উঁচু একটা বোর্ড আছে, এটা ইউজুয়ালি কাঠের বোর্ড থাকে, অর্থাৎ এই বোর্ডটা অতিক্রম করে সামনে যেয়ে থ্রো করা যাবে না। আপনি থ্রো করার সময় এই বোর্ডের উপরে পা দিয়ে থ্রো করা যাবে না, এই বোর্ডের আগে থেকে থ্রো করতে হবে। বোর্ডে টাচ করলে সমস্যা নাই, বাট উপরে টাচ করা যাবে না। যদি এই সাইডে টাচ লাগে কোনো অসুবিধা নাই, কিন্তু উপরে টাচ করা যাবে না। সো এই স্টপ বোর্ডের কিছু ফাংশন আছে, আমরা আস্তে আস্তে জানবো। এবং এই যে এটার উচ্চতা থাকে 100, এটার উচ্চতা থাকে 112 থেকে, সরি এটার উচ্চতা না, এটার প্রস্থ থাকে 112 থেকে 130 মিলিমিটার। সো এটা হচ্ছে স্টপ বোর্ড। আবার দেখেন স্টপ বোর্ডটা হচ্ছে এই যে যেটা দেখতে পাচ্ছেন, এটা স্টপ বোর্ড। এটার উচ্চতা থাকে 98 থেকে 102 মিলিমিটার এবং এটার প্রস্থ থাকে 112 থেকে 130 মিলিমিটার এবং এটার দৈর্ঘ্য, অর্থাৎ এই স্টপ বোর্ডের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত এটা দৈর্ঘ্য হচ্ছে 1.1 থেকে 1.23 মিটার। এটা হচ্ছে থ্রোয়িং সার্কেল, এই যেটা বললাম, এই সার্কেল থেকে থ্রো করে এই ল্যান্ডিং এরিয়া যে কোন হোয়াইট লাইন দেওয়া আছে ওটার মধ্যে দিয়ে থ্রো করতে হবে। তাহলে বুঝতে পেরেছেন শর্টপুট সেক্টরটা ড্রয়িং এর সিস্টেমটা কি বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে জি পারছি। স্যার। আমরা আমাদের অফিসে এই যে ঢাকাতে প্র্যাকটিক্যাল ক্লাস হলে এবার আমরা এই যে মেজারিং টেপ নিয়ে কিছু কিছু এরকম কোড কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা শিখবো এবার ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই মিলে আমরা সেটা শিখব। এখন আসেন, এই শর্টপুট থ্রোর কিছু টেকনিক আছে। তার টেকনিক মূলত দুই ধরনের, একটা হচ্ছে গ্লাইড টেকনিক আর একটা হচ্ছে রোটেশন টেকনিক। গ্লাইড মিন্স প্রথম যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্লাইড টেকনিক, অর্থাৎ পেছন দিকে ঘুরে স্ট্রেট থ্রো করা। রোটেশন টেকনিকটা হচ্ছে একটু ঘুরে ঘুরে তারপরে থ্রো করতে হয়। এই সেকেন্ড পিকচারে যেটা দেখছেন এটা হচ্ছে রোটেশন টেকনিক। আমরা অ্যাট এ গ্লান্স দেখি, আমাদের এই পরীক্ষার জন্য অ্যাথলেটিক্সের যে আপনাদের রিটেন অ্যাথলেটিক্সটা পুরোপুরি প্র্যাকটিক্যাল, তবে এটারও একটা লিখিত পরীক্ষা ওখানে হয়ে থাকে। প্র্যাকটিক্যালের দিনে যে কয়টা প্র্যাকটিক্যাল এক্সাম আছে, আপনাদের 4টা প্র্যাকটিক্যাল এক্সাম হয়। সো 4টা এক্সাম এর উপরে একটা শর্ট রিটেন এক্সামও নিয়ে থাকে ওই পরীক্ষার দিনে। সো যে কারণে আমাদের মাঝে মাঝে কিছু বিষয় ওখানের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। আবার
আমাদের চাকরির পরীক্ষার জন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট। গোলক নিক্ষেপের বেশ কয়েকটা ফেজ আছে, প্রিপারেশন, গ্লাইড, থ্রো অ্যান্ড রিকভারি। প্রিপারেশন হচ্ছে আপনি প্রস্তুতি নিচ্ছেন, যেটা গ্লাইড মিন্স ওখান থেকে স্টেপ নিচ্ছেন, এরপরে থ্রো করেছেন, থ্রোর পরে ব্যালেন্স করার যে প্রসেস সেটাকে বলা হয় রিকভারি। গোলক নিক্ষেপের কিছু কমন নিয়ম আছে, যেমন সেক্টরের মধ্যে নিক্ষেপ করতে হয়। যেমনটা বললাম, এই যে সেক্টর দেখতে পাচ্ছেন এই মানুষটার পেছনে এই অংশটা হচ্ছে 34.92 ডিগ্রি কোণ, এই সেক্টরের মধ্যে আপনাকে থ্রো করতে হবে। 8 জনের যদি বেশি প্রতিযোগী হয়, যদি 8 জন হয় প্রতিযোগী, যদি 8 জন হয় তাহলে সবাই 6টা করে নিক্ষেপের সুযোগ পাবে। তবে 8-এর বেশি যদি প্রতিযোগী হয় সেই ক্ষেত্রে প্রথমে 3টা করে সুযোগ দিয়ে তাদেরকে বাছাই করতে হবে, পরবর্তীতে আবার বাছাইকৃত যারা থাকবে তারা 3টা করে সুযোগ পাবে। এবং নিক্ষেপ শেষে বৃত্তের উপরে বা স্টপ বোর্ডে উপরে স্পর্শ করা যাবে না, এই যে স্টপ বোর্ডের উপরে দাঁড়ানো যাবে না। গোলকটি মাটিতে না পড়া পর্যন্ত, আপনি থ্রো করেছেন, এই গ্রাউন্ডে গোলকটি পড়ার আগে ধরেন উপরে আছে, এয়ারে আছে, এই মুহূর্তে আপনি এই সার্কেল থেকে বেরোতে পারবেন না, ঠিক আছে, বেরোনো যাবে না। সো নাম ডাকার, যখন নাম কল করবে যে অমুক, চেস্ট নাম্বার, নর্মালি প্লেয়ারদের চেস্ট নাম্বার থাকে, সো চেস্ট নাম্বার ফর এক্সাম্পল 135, সো নাম ডাকার পরে 60 সেকেন্ড টাইম, 1 মিনিটের মধ্যে আপনাকে গোলকটা থ্রো করতে হবে। কখন সুযোগ নষ্ট হয়, আপনি থ্রো করেছেন, আপনার সেই সুযোগটা কাউন্ট হবে না। কখন? যদি নাম ডেকেছে 60 সেকেন্ডের মধ্যে আপনি থ্রো করতে ব্যর্থ হন। নিক্ষেপের পরে বৃত্তের বাইরের অংশ স্পর্শ করলে, আপনি নিক্ষেপ করে বৃত্তের বাইরে, নিক্ষেপ করার সাথে সাথে ব্যালেন্স হারিয়ে আপনি বৃত্তের বাইরে চলে গিয়েছেন, ফল। স্টপ বোর্ডের উপরে উঠে নিক্ষেপ করলে, ওই যে স্টপ বোর্ড যেটা দেখলাম এটার উপরে পা দিয়ে বা এটার উপরে উঠে যদি নিক্ষেপ করেন, নিক্ষেপের পর বৃত্তের সামনের অর্ধাংশ দিয়ে বের হলে, নিক্ষেপের পরে এখানে আমরা কি বলেছিলাম 75 সেন্টিমিটারের থাকে, এক্সট্রা লাইন থাকে। নিয়ম হচ্ছে এই যে লাইন সেন্টার বরাবর যে লাইনটা আছে এটার পেছনের অংশ দিয়ে বের হতে হবে। যদি এটা সামনের অংশ দিয়ে আপনি বৃত্ত থেকে বাইরে বের হন তাহলে ওই থ্রোটা বাতিল বলে গণ্য হবে। আপনি থ্রো করেছেন সেক্টর যে 34.92 ডিগ্রি সেক্টরের বাইরে পড়েছে বা সেক্টরের লাইন স্পর্শ করেছে গোলকটি, এটা ব্যর্থ, ওটা কাউন্ট হবে না। গোলকটি মাটিতে না পড়া পর্যন্ত বের হলো, আপনি গোলকটি হাতে নিয়ে এই সার্কেলের ভেতরে প্রবেশ করেছেন এবং প্রবেশ করার পরে আবার এই গ্রাউন্ডে রেখেছেন, গোলকটি রাখা যাবে না, এটা ফল্ট। 34.92 ডিগ্রি কোণ এর দাগ স্পর্শ করলে আমরা দেখেছি একটু আগে। এবার আসেন চাকতি নিক্ষেপ। চাকতি নিক্ষেপ কি জিনিস? এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন একটা বস্তু, এটা হচ্ছে চাকতি নিক্ষেপ। স্যার একটা জি প্রশ্ন বলেন। ছিল স্যার। জি স্যার বলেন। এই বৃত্তটা কি সার্কেলের ভিতর থেকে নিক্ষেপ করতে হবে না বাইরে থেকে এসে ভিতরে সার্কেলের ভিতরে থেকে নিক্ষেপ করতে হবে, কোনটা এটা? সব অ্যাথলেটরা বাইরে থাকবে, আপনার যখন নাম কল করা হবে তখন আপনি বৃত্তের মধ্যে প্রবেশ করবেন, তারপরে আপনি থ্রো করবেন। ক্লিয়ার? এটা কি স্যার বাইরে থেকে আইসা বৃত্তের ভিতরে ঢুকে তারপর নিক্ষেপ করা যাবে না? না, বাইরে থেকে দৌড় দিয়ে এসে বৃত্তের মধ্যে থেকে নিক্ষেপ করা যাবে না। এটার কোনো নাম নাই? না, ধরেন এটা একটা সার্কেল, এখান থেকে আপনি থ্রো করবেন, আপনার নাম ডেকেছে, তো আপনার নাম ডাকার পরে আপনি সার্কেলের মধ্যে প্রবেশ করবেন, প্রবেশ করার পরে এই সার্কেলের মধ্যে থেকে আপনার থ্রো করতে হবে। এখন এটার মধ্যে থেকে আপনি যেভাবেই থ্রো করেন না কেন, আমার কথা বুঝতে পেরেছেন? আপনি বাইরে থেকে দৌড়ায় এসে এখানে এসে থ্রো করতে পারবেন বাইরে থেকে দৌড়ে এসে তো করতে পারবো না। না। ওকে, চাকতি নিক্ষেপ স্থিরভাবে দাঁড়িয়ে ভিতরের মধ্য থেকে থ্রো করতে হবে। স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন, একটু জোরে বলেন। স্যার ওই যে আপনি 4 নাম্বার পয়েন্টটা বলেছেন নিক্ষেপ শেষে বৃত্তের উপর স্পর্শ করা যাবে না, অ্যাকচুয়ালি বৃত্তটা বলতে কোনটা মিন করেছে? একটু কাইন্ডলি একটু বললে ভালো হতো। সার্কেলটা মিন করেছে, সার্কেলটা। বৃত্ত বলতে এই সার্কেলটাকে মিন
বৃত্ত বলতে এই সার্কেলের যে লাইনটাকে বোঝাচ্ছে। ওপরে ওপরে স্যার, ওপরে কথাটি আমি বুঝিনি, ওপরে স্পর্শ করা যাবে না। এই যে ধরেন আপনি এখান থেকে থ্রো করেছেন, বৃত্তর মধ্য থেকেই তো আপনি থ্রো করবেন। থ্রো করার পরে আপনি কোনোভাবে বৃত্তের এই লাইন টাচ করতে পারবেন না। এখানে যে স্টপ বোর্ড থাকে সেই স্টপ বোর্ডেও টাচ করতে পারবেন না উপর দিয়ে। জি এটাই স্যার, বোঝাচ্ছে। বুঝেছি, থ্যাংক ইউ। ওকে, এই চাকতি নিক্ষেপের যে সেক্টর, এটা একই সেক্টর। এই গোলকের যে সেক্টর আর চাকতির সেক্টর একই, শুধু এখানে একটু ভেরিয়েশন আছে। ভেরিয়েশনটা কি? চাকতির সেক্টরটা আরো বড় হয়। গোলকের সেক্টরের ব্যাস আমরা পড়েছি 2.135 মিটার, রাইট? জি স্যার। চাকতির ক্ষেত্রে হচ্ছে এটার মাপ হচ্ছে 2.50 মিটার। এই গোলকের যে সেক্টরের সার্কেল, এটার মাপ হচ্ছে 2.50 মিটার। আর বাকি যে 34.92 ডিগ্রি, এখানেও 34.92 ডিগ্রি। আর এই চাকতির ক্ষেত্রে শুধু সামনে স্টপ বোর্ডটা থাকে না। আপনারা এই যে এখানে এই ছবিটা খেয়াল করে দেখেন, এখানে কোনো স্টপ বোর্ড নাই সামনে। তো চাকতির বৈশিষ্ট্য কি? এটার উপরের পার্টটা কি থাকে? সমান এবং সমান্তরাল, খুবই মসৃণ থাকে, ঠিক আছে? এবং সাইড দিয়ে ভারী ধাতব বা রিম দিয়ে বাঁধানো থাকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এসএস জাতীয় দিয়ে বাঁধানো থাকে, ঠিক আছে? এখন এটা ফাইবারেরও পাওয়া যায়, কার্বন ফাইবারেরও এইগুলো পাওয়া যায়, ঠিক আছে? তো চাকতির ওজন, এই যে চাকতি আমরা দেখছি, এই চাকতির ওজন পুরুষদের জন্য হচ্ছে 2 কেজি। কত কেজি? 2 কেজি। এবং মহিলাদের জন্য এটার ওজন হচ্ছে 1 কেজি। পুরুষদের জন্য 2 কেজি, মহিলাদের জন্য 1 কেজি। আমাদের আপাতত এটুকু জানলেই চলবে। এটা 34.92 ডিগ্রি কোণের মেজারমেন্টটা সেম, ঠিক আছে? শুধু আমরা যেহেতু এই চাকতিটার ওয়েট কম, এটা কি আরো কম দূরে যাবে না বেশি দূরে যাবে বলেন তো? আগে বেশি দূরে যাবে। আমরা দেখেছি গোলকের ওজন পুরুষদের জন্য সেভেন 7.260 কেজি। No, 4 কেজি। গোলকের হচ্ছে 7.260 হচ্ছে মেন, আর ওমেন হচ্ছে 4 কেজি। 4 কেজি। আর ডিসকাসের হচ্ছে 2 কেজি মেন, আর ওমেন হচ্ছে 1 কেজি। বলেন তো কোনটা বেশি যাবে? ডিসকাস বেশি যাবে না শর্টপুট বেশি দূরে যাবে? ডিসকাস বেশি যাবে না? ডিসকাস বেশি যাবে চাকতি। ডিসকাস বেশি যায় এই কারণে, যে জিনিসটা বেশি যায় সেটা আপনার একটু যখন ঘুরে টেকনিক্যালি আপনি থ্রো করতে চাইবেন, তখন সার্কেলটা একটু বেশি বড় দরকার। এই জন্য ডিসকাসের সার্কেলটা তুলনামূলকভাবে ডিসকাসের সার্কেলটা বড়। এই জন্য এই ডিসকাসের সার্কেলের ব্যাস কত বলেছি? 2.50 মিটার। মনে থাকবে? হ্যাঁ। এবং এটা 34.92 ডিগ্রি যে কোণ, এই কোণটা অ্যাঙ্গেলের নিয়মটা একই। আগে আমরা যেহেতু এটা বেশি দূরে যায়, আগে আমরা কত মিটার দিয়েছি? 20 মিটার। আমরা 20 মিটার পর্যন্ত মার্কিং করেছিলাম শর্টপুটের ক্ষেত্রে, মনে আছে? জি স্যার। জি স্যার। আমরা এই ডিসকাসের ক্ষেত্রে 20 মিটার মার্ক করব না, এটাকে 40 মিটার ধরে মার্ক করব। এটা হচ্ছে সবচেয়ে শর্টকাট ওয়ে। আমরা কি করব? 40 মিটার ধরে মার্কিং করব। আমরা এখান থেকে ধরেন এটা হচ্ছে সেন্টার, এই সেন্টার থেকে আমরা যখন ই করবো, এই সাইডে থাকবে কত? 75 সেন্টিমিটার। 75 সেন্টিমিটার আর 0.70 মিটার কিন্তু একই। এবং এই সেন্টার থেকে আমরা সামনের দিকে 40 মিটার দূরে যাব। আগের 20 মিটার নিয়েছিলাম, এখন নিব কত? 40 মিটার, ডাবল। 40 মিটার দূরে সামনের দিকে একটা আমরা বিন্দু নিব। এবং এই 40 মিটার থেকে ডানে 12 মিটার দূরে আমরা একটা বিন্দু নিব। কত মিটার? 12 মিটার। 12 মিটার। আগে এটা ছিল 20 মিটার, এখন নিয়েছি 40।
তাহলে আগে ডানে ছিল 6, এখন কত নিব? 12। 12 মিটার। এখন নিব ডাবল 12, ডানে 12 এবং বামে 12 মিটার। 12 মিটার করে নিব। এবার এইটাকে আমরা যোগ করে দিব। আমরা চেষ্টা করব এই লাইন পর্যন্ত নিয়ে আসার, ভেতরে দিব না, আমরা লাইন পর্যন্ত নিয়ে আসলেই হবে। এই বরাবর আমরা এই সেন্টার যে বিন্দু, এই বিন্দু বরাবর এটাকে যোগ করে দিব। ঠিক আছে, সো এটা হচ্ছে সবচেয়ে শর্টকাট ওয়ে এই ডিসকাস। দেখেন আপনার সাউন্ড হারাই গেছে দিয়ে স্যার, আপনাকে কিছুই বাইরে শোনা বের হয়ে যাচ্ছে না। আসতে হবে। জি জি, ওকে, খেয়াল করেন সে একইভাবে আমরা এটা করেছি 40 মিটার এবং দুই পাশে 12 মিটার করে নিয়েছি এবং এখানে আমরা মার্কিং করেছি। ঠিক আছে, মার্কিং করেছি 20, 25, 30 এভাবে আমরা মার্কিং করেছি। এটা মার্কিং করে রাখার মানে হচ্ছে, ফর এক্সাম্পল আপনি থ্রো করেছেন এখান থেকে এখানে, আপনি থ্রো করেছেন এখান থেকে এখানে, তো এই থ্রো যে করেছেন এই, এখন আমি যদি 20 থেকে এটা মেজার করি তাহলে সংক্ষেপে আমি মেজার করতে পারবো। আপনি থ্রো করেছেন এখানে, তাহলে এখানে 25 মিটার লাইন থেকে এটুকু মেজার করলেই আমার মেজারিংটা ঠিক হয়ে যাবে, মানে শর্টকাটে আমরা মেজারমেন্টটা করতে পারবো। ঠিক আছে, তো এটা হচ্ছে চাকতি সেক্টর, এটার কৌশল। কি বলছেন? জি, আমি তো ক্লাস নিচ্ছি, পরে কথা বলি। হ্যাঁ, হ্যালো, সবাই শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। জি স্যার, শুনতে জি পাচ্ছি স্যার, স্যার, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি স্যার। জি স্যার, জি স্যার। ওকে, এই চাকতির কৌশল হচ্ছে 4টা। একটা হচ্ছে চাকতি ধরা, গ্রিপ, এরপরে সুইং করা, সুইং এর পরে থ্রো, থ্রোর পরে রিকভারি। ঠিক আছে, চাকতির কৌশল। এবং চাকতির 3টা ফেজ আছে, সেটা হচ্ছে সুইং, টার্ন এন্ড থ্রো। আপনি চাকতি হাতে ধরে একটু সুইং করাবেন, সুইং করাবেন মানে এক জায়গা থেকে আরেক জায়গায় একটু নিয়ে আবার সেখানে নিয়ে যাবেন। যখন আমরা কি করি না, ভারী কোনো কিছু থ্রো করার সময় একবারে কি থ্রো করি, নাকি একটু প্রথমে একটু এই হাত ঘুরিয়ে সুইং করি না? জি স্যার। এরকম জি স্যার। এক পাশ থেকে আরেক পাশে সুইং করায়, এরপরে জি স্যার, জি স্যার। সুইং এর পরে থ্রো করতে হয়, সুইং, থ্রো, দেন Yes, sir. সুইং, টার্ন, দেন থ্রো। ইয়েস স্যার। এরপরে আসেন জ্যাভলিন বা বর্ষা নিক্ষেপ। জ্যাভলিন বা বর্ষা নিক্ষেপ আমরা এখানে সংক্ষিপ্ত আকারে জানবো। স্যার আমি ফার্স্ট হয়েছিলাম বর্ষা নিক্ষেপে একবার স্যার। আচ্ছা, খুবই ভালো। জি, মিউট করে রাখেন। থ্যাংক ইউ। সো বর্ষা নিক্ষেপের এই যে বর্ষা পুরুষদের জন্য এটার বর্ষার দৈর্ঘ্য কি? দৈর্ঘ্য হচ্ছে 2.60 থেকে 2.70 মিটার এবং মহিলাদের জন্য 2.20 থেকে 2.30 মিটার। এই যে বর্ষা, যেটা এটার লেন্থ। সো এটা সামনের অংশ লম্বা এবং এটা চিকন সরু এক ধরনের মেটাল দেওয়া থাকে, যাতে করে বর্ষাটা থ্রো করার পরে এটা আপনি যেখান থেকে থ্রো করেছেন সেখান থেকে মাটিতে পড়ার পরে এটা যেন গেঁথে যায় বা মাটিতে স্পর্শ করলে এটা যেন ওই জায়গাটা চিহ্নিত থাকে আর কি। এবং এই পুরুষদের বর্ষার ওজন হচ্ছে 800 গ্রাম,
মহিলাদের হচ্ছে 600 গ্রাম। এটুকু জানলেই হবে। বর্ষার যে সেক্টর, এই সেক্টর হচ্ছে আমাদের প্রথমে একটা সেন্টার, একটা কেন্দ্রবিন্দু থেকে আমরা কি করব, 4 মিটার ব্যাসের একটা রানওয়ে তৈরি করে নিব। কি করব, প্রথমে আমরা ধরেন একটা লেন তৈরি করে নিলাম। এটার মাপ হচ্ছে 4 মিটার। কত মিটার? 4 মিটার। বুঝতে পারছেন? প্রস্থ হচ্ছে 4 মিটার। হ্যালো, সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। এখন আপনি এখান থেকে এই শেষ মাথা যেখানে, এখান থেকে ঠিক 8 মিটার দূরে আপনি মার্কিং করে রাখবেন। 8 মিটার দূরে মার্কিং করবেন এবং সেই বরাবর মাঝখানেও মার্কিং করে ফেলবেন। এই যে ঠিক এরকম দেখেন, এখানে মাঝখানে একটা মার্কিং করেছি না? এটা কি ওই কর্নার থেকে 8 মিটার দূরে এখানে, এবং ওই বরাবর আমরা মিডিলে মার্কিং করেছি 8 মিটার। এবার এই 8 মিটার ব্যাসার্ধ নিয়ে 8 মিটারের ব্যাসার্ধ নিয়ে আমরা এখানে ঠিক এই লাইনে ধরে একটা বৃত্তচাপ আঁকবো, ঠিক এখানে যেটা করেছি। এবং এর যে রানওয়ে থাকবে, যেটা রানওয়ে হচ্ছে আপনার দৌড়ানোর জায়গা। এটা হচ্ছে 30 থেকে 36.5 মিটার। 30 থেকে 36.5 মিটার। রানওয়ে কোন পর্যন্ত? এই ঠিক এখান থেকে এই লাইন পর্যন্ত, এই যে সেমি সার্কেল মতো একটা কার্ভ আমরা দেখতে পাচ্ছি, এই কার্ভ পর্যন্ত, একটা বাঁক পর্যন্ত। এই বাঁক পর্যন্ত হচ্ছে 30 থেকে 36.5 মিটার। 30 থেকে 36.5 মিটার। এরপরে আমরা কি করব, ঠিক এখানে ওই 75 সেন্টিমিটার এক্সটেনশন লাইন থাকবে। অর্থাৎ থ্রো করার পরে আপনি এই লাইন ক্রস করে সামনে দিয়ে বের হতে পারবেন না। আপনাকে এই যে লাইন আছে এটার পেছন দিয়ে বের হতে হবে। এই পাশের যে লাইন আছে এটার পেছন দিয়ে বের হতে হবে। এরপরে আমরা কি করব, সোজা 60 মিটার দূরে এবং 40 মিটার দূরে দুইটা স্ট্রেট বরাবর দুইটা বিন্দু নিব। এবং 40 মিটার দূরে যেখানে আমরা বিন্দুটা নিচ্ছি সেটা দুই পাশে 10 মিটার দূরে আরো দুইটা বিন্দু আঁকবো, এবং 60 মিটার দূরে আমরা 15 মিটার দুটা বিন্দু নিব। যেখানে আমরা 40 মিটার ডিস্টেন্স নিচ্ছি, এখান থেকে বামে 10 মিটার, ডানে 10 মিটার। যেখানে 60 মিটার বিন্দু নিচ্ছি, এখানে বামে 15, ডানে 15। এরপরে যে কোণটা এখানে আমরা এটাকে মিলিয়ে দিব, ঠিক এই কর্নার থেকে মিলিয়ে দেওয়ার পরে যে কোণটা উৎপন্ন হবে সেই কোণের মাপ হচ্ছে 28.96 ডিগ্রি। এই বর্ষা নিক্ষেপের যে সেক্টরের কোণ, এটার মাপ হচ্ছে কত? 28.96 ডিগ্রি। মনে থাকবে? জ্যাভলিন সেক্টরের কোণ আমরা আগে যেটা পেয়েছিলাম শর্টপুট এবং গোলক, ওই ক্ষেত্রে কিন্তু আমরা পেয়েছিলাম কত? শর্টপুট এবং ডিসকাস, সেটা হচ্ছে 34.92, কিন্তু এই বর্ষারটা একটু বেশি। ঠিক আছে, এটারও যেহেতু দৌড়ে আসতে হয়, এখানে রানওয়ে থাকে, সেটার ফেজ হচ্ছে 4টা। অ্যাপ্রোচ মানে দৌড়ে আসা, 5 স্টেপ রিদম, দৌড়ে এসে 5 স্টেপ একটা রিদম নিয়ে তারপরে থ্রো, দেন রিকভারি। এটার গ্রিপ আছে 3 ধরনের। একটা হচ্ছে 4 ফিঙ্গার গ্রিপ। 4 ফিঙ্গার গ্রিপ হচ্ছে ডানে যেটা দেখতে পাচ্ছেন 4 ফিঙ্গার গ্রিপ। এরপরে হচ্ছে মিডল ফিঙ্গার গ্রিপ, সেটা হচ্ছে মাঝের যেটা দেখতে পাচ্ছেন এটা মিডল ফিঙ্গার গ্রিপ। এবং লাস্টলি ইন বিটুইন 4 এন্ড মিডল ফিঙ্গার, সেটা হচ্ছে লেফট সাইডে যে ছবিটা দেখতে পাচ্ছেন, ইন বিটুইন 4 এন্ড মিডল ফিঙ্গার গ্রিপ। বর্ষার নিয়মাবলী, যখন সেক্টরে থ্রো করবেন অবশ্যই সেক্টরের মধ্যে পড়তে হবে এবং মাথাটা মাটিতে স্পর্শ করতে হবে। মাথা মাটিতে যদি স্পর্শ না করে সেটা কাউন্ট হবে না।
এই জ্যাভলিনের মাথাটা যদি ধরেন আড়াআড়ি ভাবে জ্যাভলিনটা মাটিতে পড়ে গেল, এটা কাউন্ট হবে না, মাথাটা অবশ্যই স্পর্শ করতে হবে। বর্ষা মার্কার স্পর্শ করে বা সামনের দাগ স্পর্শ করে নিক্ষেপ করা যাবে না। ওই যে সামনের যে দাগ আমরা দেখতে পেয়েছিলাম যে একটা রানওয়ে থাকে, রানওয়ের সামনের যে দাগটা, এটা স্পর্শ করা যাবে না। নিক্ষেপের পর বাড়ানো রেখা অতিক্রম করা যাবে না। এই যে নিক্ষেপ করে আপনি এটাকে এদিকে চলে আসেন, যাবে না। নাম ডাকার এখানেও 60 সেকেন্ডের মধ্যে নিক্ষেপ করতে হবে। টেপ দিয়ে আঙ্গুল পেঁচানো যাবে না, তবে হাতে পাউডার ইউজ করা যেতে পারে, ঠিক আছে। গ্লাভস ব্যবহার করা যাবে না। এরপরে আসেন লং জাম্প। আমরা একটু শর্টকাটে যাব। লং জাম্প, লং জাম্প হচ্ছে লম্বা লাফ বা দীর্ঘ লাফ, ঠিক আছে। দৌড়ে এসে একটা নির্দিষ্ট ওয়েতে দৌড় দিতে হয়। তো লং জাম্পের যে দৌড়ের যে জায়গা, দৌড়ের জন্য রানওয়ে আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ছবিতে, এখানে অ্যাথলেটিক্স ট্র্যাকের মতো একটা হোয়াইট লেন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রানওয়ে। এটার দৈর্ঘ্য থাকে 40 থেকে 45 মিটার এবং প্রস্থ থাকে 1.22 মিটার। অ্যাথলেটিক্স ট্র্যাকের লেনের মতো দৈর্ঘ্য থাকে কত? 40 থেকে 45। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি স্যার। এবং ঠিক এবং এই যে হোয়াইট লাইন একটা দেখতে পাচ্ছেন, এখান থেকে লাফ দিতে হয়, দৌড়ে এসে এখান থেকে লাফ দিতে হয়। আপনারা যারা স্কুল কলেজে লাফ দিয়েছেন গ্রামে গঞ্জে, তারা নিশ্চয়ই জানেন একটা নির্দিষ্ট দূরে চুনের বা চক পাউডারের বা কোনোভাবে লাইন দেওয়া থাকে, এখান থেকে লাফ দিতে হয়। তো ইন্টারন্যাশনালি এখানে একটা টেক অফ বোর্ড রাখা হয়। টেক অফ বোর্ড, এক ধরনের টেক অফ বোর্ড আছে যেটার মাপ হচ্ছে 1.21 থেকে 1.22 মিটার দৈর্ঘ্য, অর্থাৎ এই যে লাইনের উপরে বসানো থাকে, এবং এটার প্রস্থ থাকে 20 সেন্টিমিটার, এটার উচ্চতা থাকে 10 সেন্টিমিটার, এবং টেক অফ বোর্ডের রং থাকে সাদা। আর এই যে বালুর স্যান্ড পিট, ল্যান্ডিং এরিয়া, বালুর যে গর্ত, এটার মাপ থাকে মিনিমাম 2.75 থেকে 3 মিটার এটার প্রস্থ হবে। এটার প্রস্থ এক প্রান্ত থেকে আরেক প্রান্ত হবে মিনিমাম 2.75 থেকে 2.75 এবং ম্যাক্সিমাম হবে 3 মিটার, 2.75 থেকে 3 মিটার। এবং এটার যে দৈর্ঘ্য, এই ল্যান্ডিং এরিয়ার দৈর্ঘ্য হবে 10 মিটার, কমপক্ষে 10 মিটার। এবং এই যে টেক অফ বোর্ড যেখান থেকে জাম্প দিবে, ওখান থেকে এই ল্যান্ডিং এরিয়ার যে লাইন, ল্যান্ডিং এরিয়ার যে স্টার্টিং, যেখান থেকে গর্ত শুরু হয়েছে, এই জায়গার ডিস্টেন্স থাকবে 1 মিটার থেকে 3 মিটার, 1 থেকে 3 মিটার। দীর্ঘলাফের ফেজ আছে, যেমন আপনি দৌড়ে আসছেন সেটাকে বলা হয় অ্যাপ্রোচ। অ্যাপ্রোচের পরে আপনি ওই নির্দিষ্ট জায়গা থেকে টেক অফ নিচ্ছেন। টেক অফ এখানে দেখেন, এখানে লাল একটা লাইন, রেড লাইনের ওখান থেকে উপরের দিকে লাফ দিচ্ছে। লাফ দেওয়ার পরে যে উপরে ওঠা, এটাকে বলা হয় ফ্লাইট, এবং নিচে যে ল্যান্ড করা, সেটার নাম হচ্ছে ল্যান্ডিং। এটা হচ্ছে দীর্ঘলাফের ফেজ। দীর্ঘলাফের তখন আপনার সুযোগ নষ্ট হবে। নাম ডাকার 60 সেকেন্ডের মধ্যে আপনি যদি লাফ দিতে না পারেন, সুযোগ নষ্ট হয়ে যাবে। টেক অফ বোর্ডের বাইরে দিয়ে যদি লাফ দেন, টেক অফ বোর্ড যেখানে বসানো আছে, এটা যদি বাইরে দিয়ে আপনি লাফ দেন, এটা ফল্ট। ল্যান্ডিং এর পূর্বে ল্যান্ডিং এরিয়ার বাইরের মাটি স্পর্শ করলে, আপনি ল্যান্ডিং করার ল্যান্ডিং এরিয়া হচ্ছে এখানে, আপনি ল্যান্ড করেছেন ল্যান্ডিং এরিয়ার বাইরে, আপনি লাফ দেওয়ার আগে এই টেক অফ বোর্ড পার হয়ে এখান থেকে লাফ দিয়েছেন, এটা ফল্ট। লাফ দিয়ে এখানে পড়েছেন, তারপরে পেছনের দিকে হেঁটে আসছেন, এটা ফল্ট। তারপরে আপনি দু পায়ে যদি জাম্প করেন, জোড়া পায়ে জাম্প করা যাবে না, যে কোনো সিঙ্গেল লেগে টেক অফ নিতে হবে। এই যে দেখেন প্রথম ছবিতে সিঙ্গেল লেগে টেক অফ নিতে হবে। টেক অফ বোর্ডের সামনের মাটি স্পর্শ করলে, যেমনটা বললাম যে টেক অফ বোর্ড রেখে আরো সামনে এসে আপনি যদি টেক অফ নেন। এরপরে আসেন হাই জাম্প, উচ্চ লাফ যেটাকে আমরা বলি। একটা ক্রস স্যার বার এখানে থাকে। একটা প্রশ্ন। জি বলেন।
স্যার এখানে যে টেক অফ বলছেন আপনি, টেক অফ আর হচ্ছে কি বলেন না এটাকে, টেক অফ ল্যান্ডিং, এই দুইটার মধ্যে মানে পার্থক্যটা কি অ্যাকচুয়ালি? টেক অফ এবং ল্যান্ডিং এর মধ্যে পার্থক্য? জি স্যার, জি জি, জি ওটাই বলেছি। ওকে। এটা একটা লাইন, এটা এটা হচ্ছে রানওয়ে, আর এটা হচ্ছে ধরেন এখানে টেক অফ বোর্ড। এরপরে ঠিক এই জায়গাটাতে থাকে ল্যান্ডিং এরিয়া বা জাম্প পিট। এখন আপনি এখান দিয়ে দৌড়ায় আসছেন, দৌড়ায় আসার পরে লং জাম্প বা দীর্ঘ লাফ দেখেছেন কখনো এলাকায় বা কোনো জায়গায়? এই ঠিক যেখানে টেক অফ বোর্ড বা লাইন থাকে, এখান থেকে কি করতে হয়, এই লাইনের আগে থেকেই জাম্প করতে হয়, উপরে উঠতে হয়, এক পায়ের উপরে ভর করে উপরে উঠতে হয়। সো এই যে এক পায়ের উপরে ভর করছেন, টেক অফ নেওয়াটা, প্লেন কি করে, প্লেন যখন রানওয়েতে যেতে যেতে হঠাৎ করে যখন উঠে যায় উপরে, ওই ওঠার যে মুহূর্ত, এটা হচ্ছে টেক অফ। বুঝতে পেরেছেন? স্যার শর্টলি বলতে পারি যে শূন্যে লাফিয়ে ওঠা শেষ, এই তো? না, আপনি মাটি ছেড়ে ওঠার যে মুহূর্তটা, লাস্ট যে পয়েন্টটা, আপনি এখানে একটা দৌড়ে এসে এখানে এসে একটা পা রেখে তারপরে তো জাম্প করবেন, তাই না? তারপরে পুরো শক্তি দিয়ে উপরে ওঠার চেষ্টা করবেন। সো ওই যে লাস্ট যে স্টেপটা এখানে নিচ্ছেন, সেটাই হচ্ছে টেক অফ। বুঝতে পেরেছেন? স্যার আমি বলি ঠিক আছে, স্যার, এটা কি থ্যাংক ওই ইউ স্যার। লাভটা? স্যার ওই যে অনেক দূর থেকে দৌড়ায় এসে মানে এক নির্দিষ্ট দাগের সামনে থেকে জোরে করে লাফ দেওয়া, এটা কি ওইটা? দাগের সামনে থেকে মানে যত দূর পারা যায় ওই যে উচ্চ লম্ফ দিয়ে যত দূর যাওয়া যায়, এটা কি ওই ওই লাভটা? সামনের দিকে যেটা মাটিতে পড়তে হয় সেটা হচ্ছে দীর্ঘ লাফ। ঠিক আছে, এই হ্যাঁ হ্যাঁ, দেখেন সামনের মাটি, দিকেই। জি হ্যাঁ এটাই, এটাই দীর্ঘ লাফ। আর উচ্চ লাফের যেটা বলছি, উচ্চ লাফে তো আমরা এখন আসি নাই, উচ্চ লাফটা তো আগে কোশ্চেন করেছেন, এর জন্য বলছি। তো টেক অফটা হচ্ছে আপনার লাস্ট স্টেপ, মাটিতে লাস্ট যে ইমপ্যাক্টটা হচ্ছে সেটা হচ্ছে টেক অফ। এরপরে আপনি টেক অফের পরে উপরে যে উঠছেন, এটাকে বলা হয় ফ্লাইট। এবং নিচে যখন ল্যান্ড করছেন, ল্যান্ড মাটিতে পড়ছেন, সেটাকে বলা হয় ল্যান্ডিং। স্যার টেক অফ সময় কি দাগ স্পর্শ করা যাবে? জাম্প করার সময় টেক অফ করার সময় উপরে যে উঠবে, উপরার সময় কি দাগ স্পর্শ করা যাবে না, দাগের বাইরে থেকে দিতে হবে পাটা? নিয়ম হচ্ছে যে টেক অফ বোর্ডটা থাকে, জি জি। টেক অফ বোর্ড, এই টেক অফ বোর্ডে স্পর্শ করা যাবে, কিন্তু টেক অফ বোর্ডের সামনে এক ধরনের এই যে বালু দিয়ে এখানে রাখা হয়, আর এখানে একটা প্লাস্টিসাইন ইন্ডিকেটর ব্যবহার করা হয়। প্লাস্টিসাইন ইন্ডিকেটর, এটা ইন্টারন্যাশনাল কম্পিটিশনে করা হয়। প্লাস্টিসাইন ইন্ডিকেটর মিন্স হচ্ছে আপনি যখন টেক অফ বোর্ডটা পার হয়ে যাবেন বা টেক অফ বোর্ডের লাস্ট প্রান্তে চলে আসবেন, বা এই বালু আমাদের দেশের ব্যাপারে এখানে বালু দিয়ে বালু রাখে, যাতে করে আপনি টেক অফ বোর্ডের উপরে পা দিতে পারবেন, সমস্যা নাই। কিন্তু ওই যে বালু ভেঙে গেলে এখানে যদি যে বালু থাকে, সেই বালুতে পা পড়তে পারবে। ইন্টারন্যাশনাল কম্পিটিশনে এখানে রাখা হয় আপনি কথাগুলো মিউট করে শোনেন, করে রাখতে বলেন। প্লাস্টিসাইন ইন্ডিকেটরে যখন পা লাগে, স্পর্শ করে, তখন ওই প্লাস্টিসাইন ইন্ডিকেটরটা বেজে ওঠে। প্লাস্টিসাইন ইন্ডিকেটরটা বেজে উঠে, আলো জ্বলে, তার মানে ওটা আপনার ফল্ট। আর আমরা লোকাল এরিয়াতে যে কম্পিটিশন গুলো হয়, সেখানে লাইন দেওয়া থাকে, এই লাইনে স্পর্শ করলে এটা ফল্ট। বুঝতে পেরেছেন? ঠিক আছে স্যার, ধন্যবাদ। স্যার টেক অফ জি, বোর্ড বলেন। বলতে আসলে কি বোঝায়? জি জি, টেক অফ বোর্ড বলতে আসলে কি বোঝায়, আবার যদি একটু ব্যাখ্যা করতেন। টেক অফ বোর্ড বলতে বোঝায় একটা কাঠের বোর্ড, সোজা হিসাবে যদি বলি, একটা কাঠের বোর্ড। এটার মাপ হচ্ছে 1.22 মিটার লম্বা এবং প্রস্থ হচ্ছে 20
সেন্টিমিটার, এটার উচ্চতা হচ্ছে 10 সেন্টিমিটার। আপনারা একটা কাঠ চিন্তা করেন যে একটা কাঠ যেটা দৈর্ঘ্য হচ্ছে 1.22 মিটার, প্রস্থ হচ্ছে 20 সেন্টিমিটার, উচ্চতা হচ্ছে 10 সেন্টিমিটার। এখন আমি বলেছি ইন্টারন্যাশনাল কম্পিটিশনে এই টেক অফ বোর্ডের শেষ প্রান্তে প্লাস্টিসাইন ইন্ডিকেটর এক ধরনের বোর্ড ব্যবহার করা হয়। এই প্লাস্টিসাইন ইন্ডিকেটরটা টেক অফ বোর্ডেরই সমান, এটার দৈর্ঘ্যটা এর সমান। তো যখন এই প্লাস্টিসাইন ইন্ডিকেটরে টাচ করে তখন এটা আলো জ্বলে থাকে, আলো জ্বলে, বুঝতে পেরেছেন? লাল আলো জ্বলে, সিগন্যাল দেয়। তো তার মানে আপনি এই বোর্ড প্লাস্টিসাইন ইন্ডিকেটরে টাচ করতে পারবেন না। এখন আমাদের দেশে তো এরকম উন্নত প্রযুক্তি নাই। আমাদের দেশে কি করে, ন্যাশনাল কম্পিটিশন গুলো এই টেক অফ বোর্ডের মাথায় এখানে বালু দিয়ে রাখে, বালু, বুঝতে পেরেছেন? স্যান্ড, বালু দিয়ে রাখে। তো যখন আপনার বালুর উপরে পা পড়ে, ওই বালুর উপরে পা পড়লে তো বালু ভেঙে যায়, বালু ভাঙে না। আপনি যদি এখানে একটু উঁচু করে 10 সেন্টিমিটার উঁচু করে বালু দিয়ে রাখেন, তো যখন বালুর উপরে পা পড়বে আপনি জাম্প করার সময়, তখন কি বালু ভেঙে যাবে না ওই জায়গায়? জি জি। তখন এটাকে ফল্ট ধরে। আমাদের দেশে যেহেতু প্লাস্টিসাইন ইন্ডিকেটরের ব্যবস্থা নাই, তখন এটা ফল্ট ধরে। কিন্তু আপনি দৌড়ে এসে এই যে টেক অফ বোর্ড, এটা তো 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার মানে কত, বেশ কিন্তু চওড়া, মোটামুটি ভালোই চওড়া, ঠিক আছে? সো এই 20 সেন্টিমিটার যে টেক অফ বোর্ড, এটার উপরে পা দিতে পারবেন, সমস্যা নেই। আর আমাদের লোকাল এরিয়াগুলোতে কি করে, চুন দিয়ে বা চক পাউডার দিয়ে বা আটা ময়দা দিয়ে লাইন দিয়ে দেয়, লাইনের উপরে পা পড়লে ফল্ট। এটা হচ্ছে লোকাল নিয়ম। আশা করি বুঝতে পেরেছেন। জি স্যার, ধন্যবাদ স্যার। আচ্ছা তাহলে টেক অফ বোর্ড আর ল্যান্ডিং এর পার্থক্যটা কি পেয়েছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, জি স্যার। আমরা স্যার বড় বড় সেক্টরে কাঠের ওইগুলা দেয়, আর আমাদের ক্ষেত্রে স্যার চুন আর বালি দিয়ে কাজ সারে স্যার, এটাই হলো মেন। রাইট রাইট। এখন আসেন হাই জাম্প। হাই জাম্প উচ্চ লাফ, যেখানে আপনারা নিশ্চয়ই দেখেছেন এরকম ক্রসবার থাকে, এই পোল থাকে সাইডে, যেটাকে আপরাইটস বলা হয়, এবং আড়াআড়ি ভাবে এক ধরনের ক্রসবার থাকে। সেই ক্রসবার দৌড়ে এসে ক্রসবারের উপর দিয়ে জাম্প করতে হয়। এই যে এখানে ফিগার দেখতে পাচ্ছেন, উপরের দুটো ছবি দেখতে পাচ্ছেন, দেখেন। তো এখানে উপরের যে ছবি, এটা হচ্ছে হাই জাম্পের সবচেয়ে জনপ্রিয় টেকনিক, যেটাকে বলা হয় ফসবেরি ফ্লপ। এভাবে সবচেয়ে উঁচু দিয়ে জাম্প করা যায়। তো এভাবে জাম্প করতে গেলে আপনার নিচে, হাই জাম্পের নিচে ল্যান্ডিং ম্যাট থাকা লাগবে, ফোমের ম্যাট থাকে। বাট আমাদের দেশে লোকাল জায়গাগুলোতে তো থাকে না, মাটির উপরে জাম্প করতে হয়। আর আপনার এরকম রশি ধরে রাখে, এখানে রশি বা ফিতা ধরে রাখে, আপনারা লোকাল স্কুল কলেজগুলোতে হয়তো দেখেছেন। উচ্চ জি স্যার। লাফের 4টা স্টেজ আছে। অ্যাপ্রোচ রান, যেটা আপনি দৌড়ে আসছেন সেটা হচ্ছে অ্যাপ্রোচ। এরপরে ঠিক টেক অফ। টেক অফের জন্য আপনি আপনার নিজস্ব স্টেপ অনুযায়ী নিজের ইচ্ছা মতো জায়গা থেকে টেক অফ নিতে পারবেন। দৌড়ে এসে মাটি ছেড়ে ওঠার যে মুহূর্ত, সেটা হচ্ছে টেক অফ। এরপরে বার ক্লিয়ারেন্স। বার ক্লিয়ারেন্স হচ্ছে এইখানে যে ছবিতে দেখতে পাচ্ছেন, ওই ক্রস বারটাকে অতিক্রম করার যে মুহূর্ত, সেটা হচ্ছে বার ক্লিয়ারেন্স। লাস্টলি মাটিতে যে পড়া বা ফোমের উপরে পড়া, সেটা হচ্ছে ল্যান্ডিং। এই যে দেখেন, এখান থেকে দৌড়ে আসছে, দৌড়ে এসে অ্যাপ্রোচ, এরপরে টেক অফ, টেক অফের পরে উপরে উঠছে, বার ক্লিয়ার করে এই যে মাটিতে বলতে ল্যান্ডিং এরিয়া ল্যান্ড করছে। উচ্চ লাফের মাঠটা কেমন হয়, ঠিক এরকম। হাই জাম্পের জন্য মাঠটা ঠিক এরকম হয়। সো এটা ইন্টারন্যাশনালের জন্য এটা রানওয়েটা থাকে এরকম, কারণ উচ্চ লাফ তো আপনার সাইড দিয়ে এসে জাম্প করে, মানুষ দৌড়ে এসে ওই দূর থেকে এসে জাম্প করে না, সাইড দিয়ে কয়েকটা স্টেপ নিয়ে জাম্প করে। তো এটা ম্যাক্সিমাম 25 মিটারের হতে পারে। এই যে এখান থেকে এটা ম্যাক্সিমাম 25 মিটার, ইন্টারন্যাশনাল কম্পিটিশনের জন্য 25 মিটার হতে পারে। সেটা নর্মালি 15 মিটারও ব্যবহার করা হয়, সো 15 থেকে 25 মিটার। এবং এই যে ক্রসবার, এটা থেকে ফাইবার গ্লাস বা অ্যালুমিনিয়ামের তৈরি থাকে। ক্রসবার কোনটা, আপনারা দুটা ছবিতেই দেখতে পাচ্ছেন। ক্রসবারের মেজারমেন্ট, অ্যাকচুয়াল মেজারমেন্ট হচ্ছে 4 থেকে
4.04 মিটার, ক্রসবার হচ্ছে এটা, ঠিক আছে, 4 থেকে 4.04 মিটার। আপরাইটস তো সেম, আপরাইটস বলতে এটাকেই বোঝায়। আপরাইট বলতে কি বোঝায়? আপনার দুটি লম্বা বার রাখার যে স্ট্যান্ড, এই যে ক্রসবারটা রাখার জন্য যে স্ট্যান্ডটা ব্যবহার করবেন, এটার মাপ এটাই থাকবে। ল্যান্ডিং এরিয়া, এই যে ফোমের যেটা দেখেন এখানে, ফোম দিয়ে একটা ল্যান্ডিং এরিয়া তৈরি করা, এটার মাপ হচ্ছে দৈর্ঘ্য 6 মিটার আর প্রস্থ হচ্ছে 4 মিটার, এবং এটার উচ্চতা থাকে, ল্যান্ডিং এরিয়ার উচ্চতা থাকে, ল্যান্ডিং এরিয়ার উচ্চতা প্রায় 1 মিটার থাকে, 70 থেকে প্রায় 1 মিটার, 70 মিন্স 70 সেন্টিমিটার থেকে 1 মিটার, ঠিক আছে। উচ্চ লাফের নিয়ম, এই যে দেখেন, এখান থেকে দৌড়ে আসছেন, দৌড়ে এসে এখানে এসে টেক অফ নিলেন, টেক অফ নিয়ে উপরে উঠলেন, উপরে উঠে বার ক্লিয়ারেন্স করে নিচে ল্যান্ডিং। শুরুর পূর্বে উচ্চ লাফের নিয়ম হচ্ছে, শুরুর পূর্বে প্রতিযোগী যারা, তাদেরকে আপনাকে কত উচ্চতা দিয়েছেন সেটা ইনফর্ম করতে হবে, যে এখন এটা 5 ফিট উচ্চতায় দিয়েছে, এই 5 ফিট উচ্চতা দিয়ে লাফ দিতে হবে, সবাইকে জানাতে হবে এই হাইটটা 5 ফিট বা 4 ফিট 1 ইঞ্চি, 4 ফিট 2 ইঞ্চি, যে উচ্চতা দিবেন সবাইকে জানাতে হবে। প্রতি রাউন্ড শেষে কমপক্ষে 2 সেন্টিমিটার উঠাতে হবে। ধরেন একবার সবার লাফ দেওয়া শেষ, এখন আপনি চাচ্ছেন আরো উপরে উঠাবেন, তো অ্যাটলিস্ট 2 সেন্টিমিটার উঠাতে হবে। রানওয়ে 15 থেকে 25 মিটার। টেক অফ নেওয়ার সুবিধার্থে কেউ যদি চায় মার্কার ব্যবহার করতে পারবে। 2 খুঁটির মধ্যে দূরত্ব থাকে 4 থেকে 4.04 মিটার। ক্রসবারটা ধাতু, কাঠ বা ওই জাতীয় বস্তু দিয়ে তৈরি করা হয়। ল্যান্ডিং এরিয়ার দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার বাই 4 মিটার, একটু আগে দেখেছি, এবং উচ্চতা বললাম ল্যান্ডিং এরিয়ার 70 সেন্টিমিটার থেকে 1 মিটার, 0.70 থেকে 1 মিটার। প্রতিটি উচ্চতার জন্য 3 বার করে সুযোগ দেওয়া হয়, অর্থাৎ আপনি আমাদের লোকাল এরিয়াতে কি করে, যে এই উচ্চতায় দিয়েছে, আপনি লাফ দিয়ে সফল হতে পারেন নাই, আপনি বাদ। কিন্তু ইন্টারন্যাশনাল নিয়ম হচ্ছে, ধরেন আপনার উচ্চতা দিয়েছে 4 ফিট 8 ইঞ্চি, সো এই 4 ফিট 8 ইঞ্চি দিয়ে লাফ দেওয়ার জন্য আপনি 3টা সুযোগ পাবেন, প্রতি অ্যাথলেট, প্রত্যেক প্রতিযোগী 3টা করে চান্স পাবে। 3 চান্সের মধ্যে আপনাকে এই উচ্চতা কভার করতে হবে। ফর এক্সাম্পল, আপনি প্রথমে মিস করেছেন, দ্বিতীয়বারও মিস করেছেন, তৃতীয়বারে ক্রস করেছেন, তার মানে আপনি সফল হয়েছেন। প্রত্যেকটা উচ্চতায় 3 বার করে চান্স। এবার লাফ দেওয়ার পরে যদি আপরাইটস বা ওই যে ক্রস বার যদি পড়ে যায় বা স্ট্যান্ড পড়ে যায়, সেই ক্ষেত্রে সেটা ফল্ট, ওইটা কাউন্ট হবে না। এবং সর্বোচ্চ উচ্চতায় যারা জাম্প করবে তারাই মূলত হচ্ছে, বা সে বা তারাই স্থান পাবে। উচ্চ লাফের বেশ কয়েকটা প্রকার আছে, কৌশলের যে প্রকারভেদ, সেটা হচ্ছে সিজার্স, স্ট্রাডল, ওয়েস্টার্ন রোল অ্যান্ড ফসবেরি ফ্লপ। সবচেয়ে আধুনিক এবং জনপ্রিয় টেকনিক হচ্ছে ফসবেরি ফ্লপ, এটা আমরা একটু মনে রাখার চেষ্টা করব। সবাই কি বুঝতে পেরেছেন? উচ্চ লাফ সম্পর্কে ধারণা পেয়েছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। আপনি যা বুঝাইলেন সব স্যার বুঝতে উচ্চ লাফ পারলাম, যেহেতু খেলি নাই সেজন্য স্যার একটু কষ্ট, কিন্তু সবগুলাই খেলছি স্যার। স্যার ঢাকায় যারা আমরা তো প্র্যাকটিক্যাল মেয়েরা ক্লাসগুলোতে স্যার, আমরা আসেন, তো সবগুলা খেলি নাই, কিন্তু স্যার এটা যদি সামনাসামনি প্র্যাকটিক্যালে আমাদের একটু দেখাইতেন, ওইটা মনে করেন যে আমাদের মাথায় বেশিক্ষণ জি থাকতো। প্র্যাকটিক্যালে আসতে হবে, তাইলেই না দেখাবো। প্র্যাকটিক্যালে আপু আসছেন না, আসেন নাই তো মনে হয়। না, আমি তো ঢাকা গ্রুপের না, নাটোরের কথা বলছি। ওনারা বলে পরীক্ষার আগদা নিবে, ওই জন্য তো যাইতে পারি নাই। ওনারা ডাকলে এখনই যাইতাম। ঠিক আছে, আপুর যারা নাটোর বাসা ঢাকায় কোথায়? আসেন, নাটোর তো আমারও বাসা। আমরা নেক্সট ক্লাসটা আমরা অ্যাথলেটিক্স এর উপরে রাখবো ইনশাআল্লাহ। নেক্সট ক্লাস আমরা অ্যাথলেটিক্স এর উপরে রাখবো, ঠিক আছে? জি স্যার। তাহলে এখানে আমরা পিডিএফ আছে, তাহলে আমাদের কিছু পিডিএফ দিয়ে দিয়েন এটা। অ্যাথলেটিক্স এর পিডিএফ আমি দিয়ে দিয়েছি আরো আগে। কিন্তু অফিসে নাকি ওগুলার পিডিএফ নাই, ছাড়া নাকি যাই বলছে যারা সিট আনছে কিন্তু তারা স্যার বললো।
এগুলো ভূমি আপনার যেটা আছে আজকে এই শীটের সাথে মিলতেছে না স্যার। সবকিছু মিলবে না, সবকিছু মিলবে না। ওই শীটের সাথে